শুনতে থাকুন পবিত্র ঘোষের কাহিনী অবলম্বনে নাইটমেয়ার। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন বাস্তব আর অবাস্তবের মাঝের সীমারেখা অস্পষ্ট হয়ে যায়। কিন্তু সত্যিই কি এমন কোনো সীমারেখা আদৌ থাকে, নাকি এ কাল্পনিক রেখাটা তৈরি করে আমরা নিজেরাই নিজেদের একটা স্বাভাবিক গণ্ডির মধ্যে আটকে রেখেছি? আমরা জানি এই গণ্ডির ভিতরে আমরা নিরাপদ, কোনো রকম অতিলৌকিক স্পর্শ এসে লাগবে না আমাদের গায়ে। তবে কখনো কখনো আমাদের সেই গণ্ডি চকের দাগের মতো মুছে দেয় অযাচিত কোনো দৃশ্য। যেমন ধরুন, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আসা অপরিচিত কোনো ভিডিও। সন্দেহ নেই এমন ভিডিও আপনিও কখনো না কখনো পেয়েছেন। হয়তো এখনও না দেখা কিছু ভিডিও পড়ে রয়েছে আপনার স্মার্টফোনে। সেগুলো দেখার আগে আমাদের একটা সতর্ক বার্তা আজকে। পবিত্র ঘোষের কাহিনী অবলম্বনে আমাদের আজকের গল্প নাইটমেয়ার। হুড়মুড় শব্দে ঘুমটা ভেঙে গেল। ধর্মর করে উঠে বসলাম। ভাবলাম, কি রে বাবা, ভূমিকম্প হচ্ছে নাকি? পর মুহূর্তেই বুঝলাম চলন্ত ট্রেন লাইন চেঞ্জ করছে, তাই ঝাঁকুনি দিয়ে উঠেছে। বাতানুকূল কামরায় বাইরে থেকে শব্দ আসার কথা নয়। শব্দটা আসলে আমার ঘুমন্ত অবচেতন মন আমাকে শুনিয়েছে। আশেপাশে তাকিয়ে দেখলাম কামরা প্রায় অন্ধকার। এক কোণে শুধু মিটমিট করে নাইট বাল্ব জ্বলছে। সহযাত্রীরা যে যার মতো লম্বা হয়ে গেছে। আমিও ধীরে ধীরে শুয়ে পড়লাম। শুয়ে তো পড়লাম, কিন্তু ঘুম আর আসতে চাইল না। এই অসুবিধাটা আমার বরাবরের। ট্রেনের ঝাঁকুনিতে আমার কিছুতেই ঘুম আসতে চায় না। ব্যবসার কাজে নাগপুর যাচ্ছিলাম, চাইলে প্লেনেও যেতে পারতাম, কিন্তু খরচ বাঁচাতে শেষমেশ ট্রেনেই যাওয়া ঠিক করেছিলাম। আর তাতেই যত বিপত্তি। সময় কাটানোর জন্য ফোনটা হাতে নিয়েই দেখি হোয়াটসঅ্যাপে একটি নতুন মেসেজ ঢুকেছে। অরণ্য মেসেজ পাঠিয়েছে। অরণ্য আমার কলেজের বন্ধু। এমনিতে খুব একটা মেসেজ পাঠায় না, কিন্তু যখন পাঠায় তখন রোমাঞ্চিত করে দেয়। এমন সব তথ্য, এমন সব ভিডিও পাঠায় যা ইন্টারনেট খুঁজলেও পাওয়া যাবে না। তাই মেসেজ লিস্টে অরণ্যের নাম দেখলে মনে ফুর্তি জাগে। মেসেজটা খুলে দেখলাম একটা ভিডিও আছে। ভিডিওর সঙ্গে কটা কথাও লেখা রয়েছে। ভাই, তোর কেমন লাগবে জানি না, কিন্তু আমার কেউ জানি না ভয় করছে ভিডিওটা দেখে। ভয়ঙ্কর এবং ভৌতিক কিছু অডিও ভিডিও অরণ্য মাঝে মধ্যেই পাঠায়, কিন্তু তার সঙ্গে কখনো কিছু লিখে পাঠায় না। তাই মনে মনে একটু আশঙ্কা নিয়ে ভিডিওটা ডাউনলোড করে ফেললাম। ভেবেছিলাম আজকাল যেমন জাম্প স্কেয়ার জাতীয় ভিডিও হয় তেমনই কিছু একটা হবে। প্রথমে একজন মানুষের মুখ দেখানো হবে, সে অল্প কিছুক্ষণ কথা বলবে, এবং যেই আপনি একটু অন্যমনস্ক হয়ে পড়বেন অমনি ভয়ঙ্কর একটি হাড় কাঁপানো শব্দ হবে, আর ভিডিওর মানুষটার সুন্দর মুখ ভয়াবহ পৈশাচিক আকার নেবে। সেই ভেবে মনে মনে প্রস্তুত হয়ে ভিডিওটা চালু করলাম। আচমকা আর্তনাদ থেকে কানের পর্দাগুলো রক্ষা করতে হেডফোনের ভলিউম কিছুটা কমিয়ে দিলাম। প্রথম কয়েক সেকেন্ড স্ক্রিন কালো হয়ে রইল, কোনো শব্দও পেলাম না। তারপর ধীরে ধীরে কালো পর্দার ওপর সাদা লেখা ভেসে উঠতে লাগলো। ইংরেজিতে কয়েক লাইন, বাংলা করলে দাঁড়ায়, মেয়েটির চোখের দিকে ভালো করে দেখবেন। ভয় পাবেন না, কোনো জাম্প স্কেয়ার নেই। শুধু শেষ পর্যন্ত দেখবেন দয়া করে, চমকটা শেষে আছে। এরপর আবহ সঙ্গীত শুরু হলো। ক্ষীণ একটা শব্দ, সঙ্গে স্ক্রিনে কিছু ছবিও ভেসে উঠতে লাগলো।
সাদা নাইট ড্রেস পরা একটি মেয়ে চেয়ারে বসে আছে। পেছনে সাদা দেওয়াল, দেওয়ালের ওপর দিকে 8x10 একটা গ্রেট ব্রিটেনের পতাকা, আর কিছু নেই। ভাবলাম এতে ভয় পাওয়ার কি আছে। মাথার কাছ থেকে হাত বাড়িয়ে জলের বোতলটা নিয়ে এক ঢোক জল খেলাম। ভিডিওতে ক্যামেরা ততক্ষণে মেয়েটির মুখের দিকে কিছুটা জুম ইন করেছে। ঠিক ভয় বলবো না, তবে আবহ সঙ্গীতটা একটু স্পষ্ট হতে অস্বস্তি শুরু হলো। ঠিক গান নয়, কেউ একজন ছড়া কাটছে। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, মেয়েলি কণ্ঠ, কিন্তু ঠিক স্বাভাবিক নয়। ঘর ঘরে অসুস্থ কণ্ঠ। এদিকে ক্যামেরা এখন মেয়েটার অনেকটা কাছে পৌঁছে গেছে। পিছনের সাদা দেওয়াল ব্লার হয়ে গিয়ে মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। ভাবলেশহীন মুখ নিয়ে মেয়েটি স্থির চোখে তাকিয়ে আছে, যেন আমাকেই দেখছে। মুখটা সুন্দর নাকি কুৎসিত সেটা বলা মুশকিল। অতিরিক্ত মেকআপের কারণে মুখটা ফ্যাকাশে রক্তহীন হয়ে আছে। মাথার চুল টান করে পেছনের দিকে বাঁধা, এবং ঠোঁট লিপস্টিকের গুণে টকটকে লাল। যেন মেয়েটার মুখের কিছু একটা অস্বাভাবিকত্ব ঢাকা দেওয়ার জন্যই এত রং করা হয়েছে। হঠাৎ নিচে লেখা ভেসে উঠল ইংরেজিতে। বলছে, ওর চোখে চোখ রাখুন। আমি একটু তাচ্ছিল্যের সঙ্গে চোখ মেলালাম। মেয়েটাও স্থির চোখে আমার দিকে তাকিয়ে রইল। এদিকে কানের ভেতর সেই বেসুরো ছড়া বেজেই চলেছে। হঠাৎ মনে হলো কণ্ঠস্বরটি মেয়েটিরই। ব্যাপারটা মনে হতেই বিরক্তি লাগলো। মনে হতে লাগলো সবটাই মেয়েটার বদমাইশি। এরকম অদ্ভুত ভিডিও তৈরি করার মানেটা কি? কিন্তু বিরক্তি লাগলেও কিছুতেই মেয়েটার চোখ থেকে চোখ সরাতে পারলাম না। ওই যে ভিডিওর শুরুতেই বলা হয়েছিল শেষ পর্যন্ত অপেক্ষা করতে, সেই কৌতূহলী আমাকে বেঁধে রেখে দিল। ভিডিওর শেষে নিশ্চয়ই কিছু একটা আছে। 1 মিনিটের কাছাকাছি হয়ে এসেছে। এখনো আমি মেয়েটার চোখে চোখ মিলিয়ে রেখেছি। এটুকু মানতে হবে যে মেয়েটির দৃষ্টির মধ্যে কিছু একটা আছে। অনুভব করছিলাম বিরক্তিবোধটা ধীরে ধীরে কমছে। ক্রমশই মেয়েটির প্রতি যেন মায়া তৈরি হচ্ছে। বিশ্রী হেঁড়ে গলার টুইঙ্কল টুইঙ্কল এখন গানের সঙ্গে দিব্যি মানিয়ে গিয়েছে। কেমন যেন একটা কষ্ট হতে লাগলো মেয়েটাকে দেখে। দৃষ্টিটা ঠিক স্বাভাবিক নয়। এ কি আদৌ মানুষ নাকি পুতুল জাতীয় কিছু? এই সবই ভাবছি এমন সময় মেয়েটি কয়েক মুহূর্তের জন্যই যেন চোখ দুটো বড় বড় করে আবার স্বাভাবিক হয়ে গেল। প্রায় 1 মিনিট 55 সেকেন্ডের মাথায় মেয়েটি হঠাৎ এরকম করাতে সত্যি ভয় পেয়ে গেছিলাম। এরপর কি হবে ভাবছি, এমন সময় ভিডিওটা থেমে গেল। ক্যামেরা আবার আগের জায়গায় ফিরে গিয়ে সমস্তটাই ব্লার হয়ে গেল। ভিডিও কি তাহলে শেষ? ব্যাক করতে যাব এমন সময় আবার লেখা ভেসে উঠল। তখনও বুঝিনি ভয় লুকিয়েছিল এই লেখাটির মধ্যেই। আশা করি ভালো লেগেছে। মেয়েটি সুন্দর, তাই না? কিন্তু জানেন কি,
মেয়েটি আদপে মৃত? আগে হ্যাঁ, প্রায় 2 মিনিট ধরে আপনি একটি মৃতদেহের চোখে চোখ রেখে বসেছিলেন। কি বললেন? মেয়েটা একটু আগে চোখ নাড়িয়েছে? ঠিক দেখেছেন? মনে হয় না। মৃতের আবার চোখ নড়ে নাকি? পুরোটাই আপনার মস্তিষ্কের ভ্রম। বিশ্বাস না হলে আবার ভিডিওটা দেখুন। মৃতের চোখে চোখ রেখে টানা 2 মিনিট বসে থাকুন। এইখানেই ভিডিও শেষ। ফোন নামিয়ে রেখে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেললাম। এ আবার কি ধরনের চ্যাংড়ামি? মৃতদেহ ঠোঁট নাড়িয়ে কবিতা ওড়াবে কি করে? অবশ্য কম্পিউটারে ভিডিও এডিটিং করে আজকাল আর কিছুই অসম্ভব নয়। ভয় তো দূরের কথা, বিরক্তিটা চরমে উঠেছে। অরণ্যকে ফোন করে 4 কথা শুনিয়ে দিতে ইচ্ছা হলো, কিন্তু মনকে শান্ত করলাম। বোতলের জলটা সবটুকু খেয়ে নিলাম। এতক্ষণ একটানা ফোনের দিকে তাকিয়ে থেকে চোখ জ্বালা করছে। ভাবলাম একবার বাথরুমে গিয়ে চোখে মুখে জলের ছিটে দিয়ে আসি। নেমে এলাম নিচে। কামরার বাকি সবাই মরার মতো ঘুমোচ্ছে। সরু গলিপথ ধরে আমি গিয়ে হাজির হলাম গেটের কাছে। এখানেই বেসিন আছে, তাই আর বাথরুমে যাওয়ার দরকার নেই। বেসিনের কল খুলে বেশ করে চোখে মুখে জল দিলাম। তারপর ফিরে কামরায় এসে ঢুকলাম। আর ঢুকতেই বুকটা ছ্যাঁত করে উঠল। আমার বার্থে কেউ যেন শুয়ে আছে। ঠান্ডা কামরায় দাঁড়িয়ে থাকতে থাকতে বুঝলাম আমার পা কাঁপছে। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকলাম, তারপর হঠাৎই সম্বিত ফিরল। নিজের উপর রাগ হলো। আরে ওপরে তো আমারই ব্যাগপত্র, বালিশ, চাদর সব রয়েছে। একসঙ্গে তালগোল পাকিয়েই ওরকম মানুষের আকার নিয়েছে। এই সামান্য ব্যাপার না বুঝেই ভয় পাচ্ছি। সময় নষ্ট না করে আবার গিয়ে উঠলাম নিজের জায়গায়। গায়ে চাদর টেনে আবারও শুয়ে পড়লাম, কিন্তু ঘুমের দেখা নেই। ট্রেন বুঝি আর একবার লাইন চেঞ্জ করলো, তাই আবার ঝাঁকুনি। হাত ঘড়ি বলল প্রায় রাত 11টা। না, একটু ঘুমানোর চেষ্টা করতে হবে। কাল নাগপুরে নেমে প্রচুর কাজ আছে। রাতে ঘুম না হলে সব গুলিয়ে যাবে। জোর করেই চোখ বুঝলাম, আর চোখ বুঝতেই মনের ভেতর একটু আগে দেখা মেয়েটির মুখ ভেসে উঠতে লাগলো। কানের ভেতর সেই টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার ভেসে বেড়াতে লাগলো। মনে পড়তে লাগলো ভিডিওর শেষে ভেসে ওঠা কথাগুলো। সত্যি তো, 2 মিনিট ধরে একটি মৃতদেহের দিকে তাকিয়েছিলাম। কথাটা মনে হতেই শরীরটা কেমন যেন শিরশির করে উঠতে লাগলো। হঠাৎ মেয়েটার শেষ মুহূর্তের বড় বড় চোখ দুটো মনে পড়ল। ভয়ে চোখ খুলে ফেললাম। কিছুক্ষণ আগের বিরক্তিটা কেটে গিয়ে এখন পুরোটাই ভয়ে পরিণত হয়েছে। আশেপাশে তাকাতেও ভয় লাগছে। মনে হচ্ছে মেয়েটি যেন ঠিক নিচেই বসে আছে। ফোনটাকে হাতে নিতেও ভয় লাগছে। ফোনটার ভিতরেই তো সে আছে। মেয়েটা নিজের চোখ দুটো সত্যি বড় করেছিল কিনা সেটা জানার আর কোনো ইচ্ছা নেই আমার। এই ঠান্ডা প্রায়ান্ধকার ভৌতিক পরিবেশে 2 মিনিট ধরে আবারও ওই মৃতার চোখে চোখ রেখে বসে থাকতে পারবো না। কি মনে হতেই ফোনের স্টোরেজে গিয়ে ভিডিওটা মুছে ফেললাম। পরে যদি কোনোদিন দেখার ইচ্ছা জাগে অরণ্যের থেকে চেয়ে নেব। ভিডিওটা মুছে যেতেই মনে একটু শান্তি এলো, যেন এক অশুভ ছায়া আমার উপর থেকে সরে গেল।
আমার নিচের বার্থে সম্ভবত এক উড়িয়া ভদ্রলোক ছিলেন। সকাল সকাল তার চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। উঠে বসে দেখি কামরার বাকিরাও চমকে উঠে বসে পড়েছেন। কাঁচের জানলা দিয়ে কামরার ভেতরে সকালের আলো এসে পড়েছে। বোধহয় ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। কিছুক্ষণ ঝিম মেরে বসে রইলাম। কালকের রাতের ভিডিওটার কথা মনে পড়তেই মনে মনে হাসি পেল। সত্যি কি এতটা ভয়ঙ্কর কিছু ছিল? দিনের আলোয় লোকজনের মাঝখানে বসে বসে মনে হলো সত্যি বড্ড ছেলে মানুষই করে ফেলেছি। নাগপুরে নেমে স্টেশনের কাছাকাছি একটা লজ বুক করলাম। এক রাতের ব্যাপার, তাই বেশি দামি জায়গায় উঠলাম না। বড় রাস্তার পাশে একটা গলির ভেতর সস্তা একটা ঘর ভাড়া নিলাম। এক কোণের ঘর, পরিপাটি সিঙ্গেল বেড, টিভি রয়েছে, এয়ার কুলার রয়েছে, দিব্যি ব্যবস্থা। কাজকর্ম মিটতে মিটতে বিকেল গড়িয়ে গেল। দুপুরে খাওয়ার সময়টুকুও পাইনি। 7টা নাগাদ একটি মারাঠি হোটেলে খাওয়া সেরে নিজের লজে এসে উঠলাম। বাথরুমে গিয়ে ঠান্ডা জলে স্নান করে ব্যাগ থেকে পরিষ্কার টি শার্ট আর জিন্স পরে নরম তুলতুলে বিছানায় বসতেই চোখ জুড়ে রাজ্যের ঘুম নেমে এল। ঘড়িতে 7:45। জানলার বাইরে দেখতে পাচ্ছি সবে সন্ধে নেমেছে। এখানের এরকমই নিয়ম, দেরিতে সন্ধে নামে। যাই হোক, কাজ সব মোটামুটি সারা হয়ে গেছে। কাল সকালে ট্রেন, তাই আর কোনো চিন্তা নেই। সময় আছে, লম্বা ঘুম দিতে হবে। শোবার আগে মায়ের সঙ্গে ফোনে কথা বলে নিলাম। দরজা বন্ধ করলাম না, শুধু ভেজিয়ে রাখলাম। তারপর বিছানার পাশের ছোট্ট টেবিলে ফোনটা রেখে গায়ে চাদর ঢাকা দিয়ে আলো নিভিয়ে দিলাম। মায়ের সঙ্গে কথা বলার সময় চোখ বুজে আসছিল। আলো নিভিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎ খুব ক্ষীণ একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। ঘুম চোখে সিলিংয়ের দিকে তাকালাম। পাখা ঘুরছে, ঘরময় অন্ধকার। তবে শব্দটা কিসের? যেন কোথাও রেডিও বাজছে। হাতে ফোনটা নিয়ে দেখি রাত প্রায় 12টা। এত রাতে ঘরের পাশে কে রেডিও বাজাচ্ছে? কি ঝামেলা রে বাবা! বিরক্ত হয়ে উঠে বসলাম। গলাটাও যেন শুকিয়ে গেছে, একটু জল খেলে ভালো হয়। হাত বাড়িয়ে আলো জ্বালতে যাব এমন সময় খেয়াল হলো যে শব্দটা বেজে চলেছে সেটা রেডিওর নয়, একটা ছড়া। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। আর শব্দটা বাড়ির বাইরে কোথাও থেকে আসছে না, আসছে বাথরুম থেকে। আমি যেদিকে মাথা করে শুয়েছিলাম সেই দেওয়ালের এক কোণেই বাথরুমের দরজা। স্পষ্ট শুনতে পেলাম বন্ধ দরজার ওপার থেকে একটি ঘড়ঘড়ে নেশাতুর নারী কণ্ঠ ভেসে ভেসে আসছে আমার কানে। আমি হঠাৎ করে কি করব বুঝতে না পেরে মাথার কাছের সুইচ বোর্ডের উপর আঙুল চালাতে লাগলাম। আলো আলো চালাতে হবে, আলোই একমাত্র বাঁচার রাস্তা। কিন্তু কিন্তু এ কি? আলো জ্বলছে না কেন? লোডশেডিং নাকি? কিন্তু ফ্যান তো চলছে, কুলার চলছে। নিজের মনে এসব ভাবছি, এমন সময় স্পষ্ট হিন্দিতে শুনতে পেলাম ঘর ঘর নেশাতুর নারী কণ্ঠ। দরজার ওপার থেকে আমার উদ্দেশ্যেই বলে উঠল, বাতি চলে কি নাহি, চলে কি নাহি। বোধহয় চিৎকার করেই উঠে বসেছিলাম। ঘামে আমার টি শার্ট ভিজে গেছিল। কিছুক্ষণের জন্য বুঝতেই পারলাম না যে দুঃস্বপ্ন দেখে উঠে বসেছি। ভয়ে ভয়ে বাথরুমের দরজাটার দিকে তাকালাম।
বন্ধই আছে। কান পেতে শোনার চেষ্টা করলাম, কিছু কিছু শোনা যাচ্ছে কি না। হাফ ছেড়ে বাঁচলাম। কি যে হচ্ছে কাল থেকে, একে তো আমার রাতে ঘুম হয়নি, তার উপরে ওই সর্বনাশা ভিডিও, সব মিলে আমার মাথাটাই খারাপ করে দেবে। বিরক্ত হয়ে খাট থেকে নেমে গেলাম। ছোট ফ্রিজটা থেকে ঠান্ডা জলের বোতলটা হাতে নিয়ে ছিপি খুলতে খুলতে এসে দাঁড়ালাম বাইরের ঝুল বারান্দাটায়। ঘরে কুলার চলছে, তাই দরজা বন্ধ করে দিলাম। নিচে তাকিয়ে দেখি রাস্তা শুনশান। কটা বাজে কে জানে। কি মারাত্মক দুঃস্বপ্ন দেখলাম রে বাবা। অন্য কেউ হলে হয়তো হৃদগতি থেমেই যেত। ভাবতে ভাবতে নিচে তাকিয়ে দেখি রাস্তায় একটা কুকুর হেঁটে হেঁটে আসছে, এদিক সেদিক তাকাচ্ছে, শুঁকে শুঁকে খাবার খুঁজছে। আমি আরেকটু জল খেয়ে সবে ঘরের দিকে ফিরতে যাচ্ছি, এমন সময় খেয়াল করলাম কুকুরটা মুখ তুলে তাকিয়ে আছে, কিছু একটা দেখছে। তার দৃষ্টি অনুসরণ করে বুঝলাম তার চোখ আমার বাথরুমের জানলার দিকে নিবদ্ধ। ঝুল বারান্দায় দাঁড়িয়ে বাথরুমের ছোট্ট জানলার পাল্লাগুলো দেখা যাচ্ছে। ভেতরে কি আছে সেটা এখান থেকে দেখা সম্ভব নয়। কুকুরটা ঠায় একভাবে দাঁড়িয়ে আছে দেখে একটু ভয় হলো বটে, কিন্তু নিজেকে বোঝালাম হয়তো বিড়াল বা কিছু একটা দেখেছে। ভয় ঝেড়ে ফেলে ঘরে ঢুকতে যাব এমন সময় আমার রক্ত ঠান্ডা করে দিয়ে কুকুরটা অদ্ভুতভাবে কেঁদে উঠল। আমি তাকিয়ে দেখি প্রাণীটা রাস্তার এক কোণে ভয়ে কুঁকড়ে রয়েছে, কিন্তু তার দৃষ্টি এখনো বাথরুমের জানলার দিকে। কেমন একটা মানুষের মতো করে জানলাটার দিকে তাকিয়ে কাঁদছে সে, আমাকে যেন ঘরে ঢুকতে বারণ করছে। আর কিছু বুঝে ওঠার আগেই ঘরের ভেতর থেকে ধপ করে দরজা খোলার শব্দ পেলাম। বাথরুমের পিভিসি দরজা কেউ যেন এক ধাক্কায় খুলে ফেলেছে। কুকুরের কান্নার রেশ কমে আসছে, তার জায়গায় ঘরের ভেতর থেকে ভেসে আসছে আবার সেই টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। আমি কি করব বুঝতে পারলাম না। ঘরের ভেতর থেকে এসে এক পা করে এগিয়ে আসছে আমার দিকে। আমাকে পালাতেই হবে, কিন্তু রাস্তা তো নেই, নাকি আছে? আমি নিচের দিকে তাকালাম। এখান থেকে ঝাঁপ মারা ছাড়া আর উপায় নেই। ঘর থেকে ঝুল বারান্দায় আসার দরজাটা আমি বন্ধ করে রেখেছিলাম, সেটা যেন আপনা থেকে খুলতে শুরু করেছে। দরজার ওপারে যে রয়েছে তার মুখ দেখার সাহস আমার নেই। আমাকে এখনই কিছু করতে হবে। দরজা তখন প্রায় খুলে গেছে। আমি ঘরে গিয়ে বারান্দার রেলিং টপকে দিলাম এক ঝাঁপ। যে কেউ যেন বুকের উপর চেপে বসে আছে, আর আমি যেন অন্ধকারের মধ্যে দিয়ে উঁচু পাহাড় বেয়ে ওঠার চেষ্টা করছি। উঠছি, হঠাৎ সামনে একটা বন্ধ দরজা। ধাক্কা দিলাম, দরজায় ধাক্কা দিচ্ছে কে দরজায়? উঠে বসলাম ধড়ফড় করে। আমার দরজায় কে ধাক্কা দিচ্ছে? ঝুল বারান্দার দরজাটা হাট করে খোলা। সেখান থেকে দিব্যি সকালের আলো এসে পড়েছে, আর আমার দরজায় কে যেন ধাক্কা দিচ্ছে। আমি মাতালের মতো টলতে টলতে গিয়ে ভেজানো দরজা খুলে দেখি হোটেলের বেয়ারা হাতে চায়ের ট্রে নিয়ে। সে খুব অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে। তা চাউনি দেখে আমিও নিজের দিকে তাকিয়ে দেখি আমার জামা কাপড়ে বালি লেগে।
মাথায় হাত দিয়ে বুঝলাম চুলেও বালি। আমি কিছু বলার আগেই বেয়ারা কাঁচুমাচু মুখে হিন্দিতে বলল, স্যার, আপনি সকাল সকাল চা দিয়ে যেতে বলেছিলেন, আপনাকে এক্ষুনি বেরোতে হবে নাকি? আমাকে চা দিয়ে সে ঘরে ঢুকলো। বিছানার চাদরেও বালি। এত বালি কেন? হিন্দিতে সে যেন একটু স্বগতোক্তি করল। কি বলবো বুঝতে পারলাম না। নিজেও তো জানি না এত বালি এলো কোত্থেকে। ঘর পরিষ্কার করতে হবে বাবু, 500 টাকা এক্সট্রা লাগবে। আমি আর কি করি, রাজি হলাম। সে বেরিয়ে গেল। হাফ হাফ দেখে মনে হলো ঘর তাড়াতাড়ি খালি করে দিলে ভালো হয়। না, যত তাড়াতাড়ি সম্ভব এই শহরটাই ছাড়তে হবে। চা পড়ে রইল। আমি ব্যাগপত্তর গুছিয়ে নিলাম। বাথরুমে ঢোকার সাহস হলো না। গায়ের আর মাথার বালি ঝেড়ে নিলাম। ব্যাগটা কাঁধে নিয়ে বেরোতে যাব, হঠাৎ মনে হলো কিছু যেন ফেলে যাচ্ছে। একবার খাটের নিচটা দেখে নেওয়া উচিত ভেবে ঝুঁকে পড়ে নিচে তাকাতেই ভয়ে আবারও হাড় হিম হয়ে গেল। খাটের নিচে দেওয়ালের এক কোণে ঠেস দিয়ে রাখা একটা গ্রেট ব্রিটেনের পতাকা, ঠিক 8 বাই 10 ইঞ্চি মাপের। এখন বিকেল 4টে। ট্রেন এখন ছত্তিশগড়ের ভেতর দিয়ে যাচ্ছে। আমার মন ভারাক্রান্ত, কিন্তু মাথাটা যেন অজান্তেই হিসেব করে চলেছে। কাল রাতে বাথরুমে কে ছিল? মনে হতে লাগলো ওই বাথরুমে নির্ঘাত কেউ খুন হয়েছিল, আর তারই আত্মা কাল আমাকে সারা রাত ভয় দেখিয়েছে। আত্মাটি কে সেটাও যেন আন্দাজ করতে পারছি। দুরাত আগে যে মেয়েটিকে ভিডিওতে দেখেছিলাম, হয়তো সেই। তাকে কেউ বাথরুমে খুন করে তারপর ঘরে এনে বসিয়ে ভিডিও বানিয়েছে। ওই ঘরেই যে এত কিছু হয়েছে তার প্রমাণ ওই ব্রিটেনের পতাকা, যেটা খুনের দিন দেওয়ালে ঝুলছিল, এখন কোনো কারণে নামিয়ে রাখা হয়েছে। তাহলে সবই কি সত্যি নাকি স্বপ্ন? আমি কি সত্যি ঝাঁপ দিয়েছিলাম? তাহলে বেঁচে আছি কিভাবে? হোটেল ছাড়ার আগে দেখেছি আমার ঝুল বারান্দার নিচে বালির স্তূপ। কাল রাতে কি লাফিয়ে বালির উপর পড়েছিলাম, তাই কি সকালে গায়ে আর বিছানায় বালি লেগেছিল? আর শেষ রাতে যে পাহাড়ে ওঠার স্বপ্ন দেখছিলাম, সেটা আসলে আমি ঝুল বারান্দা থেকে ঝাঁপ দিয়ে পড়ার পর কোনো মতে নিজেই আবার ঘরে উঠে আসা। এটাও তো হতে পারে ভোরের বেলা বেয়ারা এসে বালি ছড়িয়ে দিয়ে গেছে বেশি টাকা হাতানোর জন্য। দরজা আমি খুলেই শুয়েছিলাম। দুঃস্বপ্ন, পুরোটাই দুঃস্বপ্ন। কিন্তু তাই যদি হবে, তাহলে ঝুল বারান্দায় যাওয়ার দরজাটা খোলা কেন? আমার স্পষ্ট মনে আছে আমি দরজা দিয়ে শুতে গেছিলাম। বাথরুমের দিকে তাকিয়ে দেখি সেটারও দরজা খোলা, কিন্তু সেটাও তো একবার মনে হচ্ছে সব সত্যি, পরক্ষণেই মনে হচ্ছে পুরোটাই মনের ভুল। যত ভাবছি ততই ভয়ে সিঁটিয়ে যাচ্ছি। যদি দুঃস্বপ্ন দেখেই থাকি তাহলে ঠিক আছে, কিন্তু যদি সবটা সত্যি হয় তাহলে হিসেব মতো 1 রাত আগে আমি টানা 2 মিনিট একটি মৃতদেহের দিকে চেয়ে রইলাম, এবং তাকে যে ঘরে খুন করা হয়েছিল সেই ঘরেই পরের রাতটা কাটালাম। শুধু তাই নয়, সম্ভবত সেই প্রেতাত্মার উপস্থিতিও টের পেয়েছি। তার কণ্ঠস্বর শুনেছি, কানের মধ্যে এখনো বাজছে সেই অদ্ভুত ভয়ালো টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। মন আমার এখনো দুভাগে ভাগ হয়ে আছে। একদিক বলছে সাংঘাতিক এক ফাঁড়া কাটিয়ে উঠেছি, অন্যদিক বলছে কিছুই হয়নি, পুরোটাই দুঃস্বপ্ন।
আমার ক্লান্ত মস্তিষ্কের অবসাদ, আমার নাইটমেয়ার। গল্পের শেষ প্রশ্নটা পাঠকের হাতেই ছেড়ে দিয়েছেন লেখক। আমরা শুধু এটুকুই বলতে পারি, কিছু কিছু প্রশ্নের উত্তর সত্যি খুঁজে পাওয়া সম্ভব নয়, উচিতও নয়। কারণ ওই যে বললাম, আমাদের চারপাশে গোল করে ঘিরে থাকা বাস্তবের গণ্ডিটাকে টিকিয়ে রাখতে গেলে কিছু উত্তর চোখের কোণে এড়িয়ে যাওয়াই ভালো। শুনছিলেন পবিত্র ঘোষের কাহিনী নাইটমেয়ার। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।